বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে রাফায় ট্র্যাপে ফেলে 15 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে কাসাম ব্রিগেড। এবারে জানাবো পদত্যাগের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকার জন্য যুদ্ধ পরবর্তী কোনো পরিকল্পনা গ্রহণ না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। জানাবো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় মিয়ানমার আর ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জনজাতির মানুষেরা বিক্ষোভ সমাবেশ করছেন। এদিকে হাত পা ধরেও রেহাই পাচ্ছে না কিরগিজস্তানে বাংলাদেশিরা। কিরগিজস্তানে মিশরের কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে। এতে দেশটির রাজধানী বিশকেকে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের উপরও হামলা করা হয়েছে। এ কারণে সেখানে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাংলাদেশের অন্তত 800 মেডিকেল শিক্ষার্থীর। জানিয়ে দেব যুদ্ধের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকরণে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 45। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নুসরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় কমপক্ষে 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা চালানোর পর অন্তত 28 জন নিহত হয়েছেন। এতে মোট 45 জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাফায় ট্র্যাপে ফেলে 15 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি কাসেম ব্রিগেডের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইয়াজিদিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় 15 ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে। বলা হয়েছে, ট্র্যাপে ফেলে রাফায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব দখলদার সেনাদের হত্যা করা হয়েছে। হামাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাফা শহরের আল তানুর এলাকায় একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রাখা হয়েছিল আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে। ইসরায়েলি সেনারা বাড়িতে প্রবেশ করার পর সেটিতে বিস্ফোরণ ঘটানো হয়। হামাসের সামরিক বাহিনী আরও বলেছে, বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর গুলিবর্ষণ করে প্রতিরোধ যোদ্ধারা। তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এখনও কিছু জানায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর প্রায় 8 মাস ধরে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তবে এখন পর্যন্ত নিজেদের ঘোষিত একটি লক্ষ্য বাস্তবায়িত করতে পারেনি তেল আবিব। গত বছরের অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েল এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় গাজার হামাস সরকার। এরপরই গাজায় বিমান হামলা এবং স্থল হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। 8 মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। আহত 79,000 ছাড়িয়েছে। এই গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ এবং সংস্থা জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় 22 লাখ অধিবাসী দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন। দ্রুত ত্রাণ পৌঁছতে না পারলে বিশ্বকে জবাবদিহি করতে হবে। পদত্যাগের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় নতুন যুদ্ধ পরবর্তী কোনো প্রকল্প গ্রহণ না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। এ ধরনের একটি পরিকল্পনার মাধ্যমে কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য 8 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। এ লক্ষ্যের মধ্যে রয়েছে গাজায় হামাসের শাসনের অবসান এবং সেখানে একটি বহুজাতিক বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা। বেনি গান্তজ বলেন, আপনি যদি ব্যক্তির উপর জাতীয় স্বার্থকে রাখেন তাহলে সংগ্রামে আমাদের অংশীদার হিসেবে পাবেন, কিন্তু আপনি যদি ধর্মান্ধতার পথ বেছে নেন এবং জাতিকে রসাতলে নিয়ে যান তাহলে আমরা সরকার থেকে চলে যেতে বাধ্য হব। নেতানিয়াহু এই মন্তব্য বাতিল করে দিয়ে যে শব্দ উচ্চারণ করেছেন তার অর্থ হল ইসরায়েলের জন্য পরাজয়। গাজা উপত্যকায় উভয়ের প্রান্তে এই লড়াই যখন বাড়ছে তখন যুদ্ধের নির্দেশনা নিয়ে কিভাবে পরিচালিত হবে তা নিয়ে ইসরায়েল রাজনৈতিক বিবাদ বেড়েই চলেছে। ইসরায়েলি বাহিনী গাজা শহরের কাছে জাবালিয়ার ভিতরের দিকে যাচ্ছে। সেখানেই গাজার ঐতিহাসিক শরণার্থী শিবিরগুলোর একটি। ইসরায়েলের আমেরিকান সেনাবাহিনী আগেই বলেছে যে এলাকাটি থেকে হামাস যোদ্ধাদের সরিয়ে দিয়েছে তারা। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট নেতানিয়াহুর কাছে অনুরোধ করেছে তিনি যেন প্রকাশ্যে এই ঘোষণা দিয়ে দেন যে গাজার সামরিক বেসামরিক শাসনের নিয়ন্ত্রণ নেওয়ার যে কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। গ্যান্টোস বলেছেন তিনি কয়েক মাস ধরে এটি বলে যাচ্ছেন কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছেন না। তিনি এবং গান্তোস বলেছেন গাজায় সামরিক নিয়ন্ত্রণ অব্যাহত রাখাটা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করবে। নেতানিয়াহুর জোট
সরকারের ডানপন্থী সদস্যরা অবশ্য বিশ্বাস করেন হামাসকে পরাজিত করতে গাজার উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখা দরকার। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে গান্তোস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, ইসরায়েলের মানুষকে আপনি দেখেছেন, আপনাকে অবশ্যই ইহুদিবাদ বা অবিশ্বাস, ঐক্য, বিভক্তি, দায়িত্ব এবং অরাজকতা, বিজয় কিংবা বিপর্যয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তার 6টি কৌশলগত লক্ষ্যের মধ্যে আরও আছে এখনও হামাসের হাতে থাকা সব ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে ফিরিয়ে আনা এবং 1 সেপ্টেম্বরের মধ্যে বাস্তুচ্যুত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উত্তর গাজায় ফিরিয়ে আনা। তিনি একই সাথে বলেন যে ইসরায়েলের সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রাখা উচিত। তার মতে এটি করতে হবে ইরান এবং তার সহযোগীদের বিরুদ্ধে মুক্ত বিশ্ব এবং পশ্চিমাদের নিয়ে একটি জোট গড়ার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে। এই বক্তব্যের জবাবে নেতানিয়াহু বলেছেন, গান্তোসের দাবি যুদ্ধের অবসান ঘটাবে এবং ইসরায়েলের পরাজয় নিয়ে আসবে, জিম্মিদের পরিত্যক্ত করে ফেলবে, হামাসকে অক্ষত রাখবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যাবে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে 1200 মানুষকে হত্যা এবং অনেককে জিম্মি করার পর ইসরায়েল এই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। ভারত মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ বাড়ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় মিয়ানমার আর ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জো জনজাতির মানুষরা বিক্ষোভ সমাবেশ করছেন। একই সাথে মিয়ানমার আর ভারতের সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের পাসপোর্ট ভিসা ছাড়াই অন্য দেশের 16 কিলোমিটার পর্যন্ত যাওয়ার যে নিয়ম ছিল তা তুলে দেওয়ার বিরুদ্ধেও সরব হয়েছেন জনজাতির সদস্যরা। জো রিউনিফিকেশন অর্গানাইজেশন বা জেরো বলেছে, তাদের জনজাতির মানুষ তো ভারত, মিয়ানমার আর বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আসেনি, পরিবারের নানা সদস্য এক এক দেশে থাকেন। জেরো দাবি করে থাকে কুকি, চীন, মিজো এবং জেমি জনজাতি মানুষের একটা প্রশাসনিক ব্যবস্থার অধীনে নিয়ে আসতে হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দিলে অথবা পাসপোর্ট ভিসা ছাড়া অন্য দেশে যাওয়ার জন্য যে ফ্রি মুভমেন্ট রেজিম বা FMR ছিল তা তুলে দেওয়া হলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন তারা, এমনটাই বলছেন জোরো নেতারা। তাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিজোরামের অনেক এলাকায়, মণিপুরের তেঙ্গনুল জেলায় এবং নাগাল্যান্ডের জনজাতি গোষ্ঠীগুলো পরপর বিক্ষোভ সমাবেশ করছে। জমায়েত হয়েছে মিজোরাম আর মিয়ানমারের সীমান্তের দ্বারেও। সেখানে মিয়ানমার সীমান্তের উপরে বহু জো জনজাতির মানুষ জড়ো হয়েছিলেন সবার বক্তব্য শুনতে। সভা শেষে দুদেশের জো জনজাতির মানুষের হাত মেলাতেও দেখা যায় বন্ধ সীমান্ত দ্বারের ভেতর থেকেই। হাত পা ধরেও রেহাই পাচ্ছেন না কিরগিজস্তানে বাংলাদেশিরা। কিরগিজস্তানে মিশরের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা শুরু হয়েছে। এতে দেশটির রাজধানী বিশকেকে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন। এ কারণে সেখানে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাংলাদেশের অন্তত 800 মেডিকেল শিক্ষার্থীর। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তবে এর প্রতিবেশী দেশ উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে। ঘটনার পর দেশটিতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসটির সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাদের। স্থানীয় সংবাদ মাধ্যমও বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় স্থানীয়দের সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিশরীয় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এরপরেই দেশটিতে থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিশরের শিক্ষার্থীদের ছাত্রাবাসগুলোতে হামলা চালাচ্ছে স্থানীয়রা। শহরের বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর এবং ভাঙচুরে হামলা করা হয়েছে। এমনকি মেডিকেল কলেজের হোস্টেলগুলোতেও ঢুকে পড়েছে। ছাত্রীদের হেনস্থা এবং নির্যাতন করা হচ্ছে। শহর জুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে তারা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, হামলায় 3 পাকিস্তানি শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের পর বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সেদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। কিরগিজ টেস্ট মেডিকেল ইউনিভার্সিটি MBBS দ্বিতীয় বর্ষের বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফরাজি সিয়াম জানান, তারা একরকম গৃহবন্দী রয়েছেন, অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। তিনি বলেন, উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা। বিশকেকের রয়্যাল মেট্রোপলিটন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, প্রায় 2 দিন হতে চলল না খেয়ে আছেন তিনি, যেভাবেই হোক দেশে ফিরতে চান। বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো ভিডিওতে দেখা গেছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা 15 থেকে 20 জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে রয়েছেন। সেখানে এক ব্যক্তিকে নির্বিচারে পেটানো হচ্ছে। একজন রাস্তার পাড়ে পড়ে আছেন, তবে তিনি কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের শিক্ষার্থীরা বলছেন, এসব হামলার ঘটনায় বাংলাদেশি শ্রমিক সহ শিক্ষার্থীরাও আহত হয়েছেন। তবে কতজন বাংলাদেশি আহত হয়েছেন সে সংখ্যা এখনও কেউ দিতে পারেনি। সর্বশেষ জানাবো, গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত 45।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় কমপক্ষে 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা চালানোর পর অন্তত 28 জন নিহত হয়েছেন। এতে মোট 45 জন নিহতের সংবাদ পাওয়া গেছে। রোববার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, নুসেরাতের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 17 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে বহু মানুষ। আল জাজিরা আরও জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 28 ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। এদিকে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 64 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরও জোরদার করেছে এবং শনিবার কমপক্ষে 64 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে গাজায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় 28 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আশ্রয় কেন্দ্রে গেটে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনায় 12 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে ফালুজাহতে পানির জন্য লাইনে দাঁড়ানো একদল লোকের উপর ইসরায়েলি আর্টিলারি থেকে সেখানে 10 জন আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনুস শহরের একটি বাড়িতে হামলায় 4 জন নিহত হয়েছেন। খান ইউনুসের পূর্বে অবস্থিত আবাসান আল কবিরা শহরের আল ফারিন এলাকায় হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তারা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামোই ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।